So, hello guys, this is me, Nila. I'm back again and welcome to my channel. So, it's almost like 2 years আমি কোনো ভিডিও মেক করি নাই বিকজ আমি অনেক ঝামেলায় ছিলাম অ্যান্ড বাই দ্য ওয়ে আমি এখন অস্ট্রেলিয়াতে আছি। সো স্টোরি হচ্ছে লাইক 2 ইয়ার্স আগে আমার যখন আইএলটিএস প্রিপারেশন চলতেছিল প্লাস আমার এক্সাম টেক্সাম সব কিছু ছিল আমার মানে লাইক একটা লাইক তখন আমার এরকম সিচুয়েশন ছিল আমি কোনটা ছেড়ে কোনটা করবো। তারপর আমি আইএলটিএস প্রিপারেশন নিলাম। আইএলটিএস একটা ভালো স্কোর আসলো। দেন আমি আমার ফ্যামিলি ইচ্ছে ছিল যে হয়তো কানাডাতে এপ্লাই করলে ভালো হবে। তো আমি কানাডার জন্য এপ্লাই করছিলাম। বাট তখন আমি কিছু মানুষ তখন আমার সাথে এপ্লাই করছিল। তো একজন এরকম বলল যে সে নাকি ৯ মাস আগে নাকি সে এপ্লাই করছে। ওই দিনের পরে ঠিক ১ মাস পরে ওর রেজাল্ট আসে, ও রিজেক্ট খাইছে। তখন আমি ভাবলাম ভাই এত কষ্ট করে একটা মানুষ এপ্লাই করছে, ৯ মাস পরে তারে রিজেক্ট করে দিছে। তখন আমি কানাডার প্ল্যানটা বাদ দিয়ে দিই। তারপর হাতে ছিল আমেরিকা। এখন লাইক আমেরিকাতে এপ্লাই করা মানে হচ্ছে যে ইন্টারভিউ ডেট পার হয়ে যাবে। মানে ইটস লাইক তোমার ইন্টারভিউ ডেট আসতে, আসতে তোমার ফ্রেন্ডদের একদম বিয়ে-টিয়ে হয়ে বাচ্চা-টাচ্চা হয়ে যাবে। নো ডাউট। তো তখন আমেরিকাটা হাতে রাখলাম যে ভাই আমেরিকাতে এপ্লাই করি। দেন জানলাম যে অস্ট্রেলিয়াতে অনেক ভালো ভিসা দিতেছে। ভিসার জন্য মানুষ এপ্লাই করতেছে অনেক। আমি বললাম তাইলে আমি অস্ট্রেলিয়াতে একবার ট্রাই করে দেখি। তখন অস্ট্রেলিয়াতে আমি ট্রাই করলাম। আমার তখন অনেক ডিফিকাল্টিজ ফেস করতে হয়েছিল। অফার লেটার কয়েকটা ইউনিভার্সিটি পাইছি। তখন হচ্ছে যে মোনাশ ইউনিভার্সিটি থেকে আমি অফার লেটার পাইছি। পাওয়ার পর ভাবলাম তাইলে মোনাশেই কন্টিনিউ করি। মোনাশের জন্য এপ্লাই করলাম। সবকিছু লাইক আমার ১ মাস ২ মাস ২ মাসের মতো সামথিং লাগছে সবকিছু রেডি করতে। দেন সাবমিশন করলাম। সাবমিশন করার ঠিক ১৮ দিন, হ্যাঁ, ঠিক ১৮ দিনের মাথায় সকালে আমি ঘুম থেকে উঠছি। উঠার পর তখন হঠাৎ করে একটা মেইল আসছে, আমি দেখলাম যে ইমিগ্রেশন থেকে সামথিং ওরকম কিছু লেখা ছিল, গ্র্যান্টেড সামথিং ওরকম কিছু লেখা। তখনই আমার পুরো হার্টবিট বেড়ে গেছিল যে ভাই কি আসছে। তখন আমি ওপেন করছি, ওপেন করার পর দেখি যে ভিসা গ্র্যান্টেড সামথিং ওরকম কিছু লেখা। আমার তখনও কেন জানি বিশ্বাস হচ্ছিল না। আমি আমার এজেন্টে কল দিছি, দিয়ে এটা পাঠাইছি, বলছি যে আসলে কি আমার ভিসার মানে ওরা দিয়ে দিছে। তখন উনি বলছেন কনগ্রাচুলেশন আপু, আপনি ভিসা পেয়ে গেছেন। অ্যান্ড তখন যে ফিলিংসটা ছিল তখন অনেক ফুর্তি টাইপ মাইন্ড একটা হয়ে গেছে যে ভাই আমি তো এখন অন্য দেশে চলে যাব। আমার হাতে ছিল ৩ মাসের মতো, যেহেতু ৩ মাস না ২.৫ মাস সামথিং ওরকম ছিল। বিকজ আমার ক্লাস স্টার্ট হবে জুন ও জুলাইতে। আর আমি ভিসা পেয়ে গেছিলাম হচ্ছে মে মাসে। তখন লাইক ওই যে ফর্মালিটিস, আত্মীয়দের বাড়িতে যাও, রিলেটিভের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া ব্লা ব্লা। তো আমি ৫-৬ কেজি মেবি ওজনই আমি গেইন করে ফেলছিলাম ওই টাইমে, এত খাওয়া দাওয়া। দেন টাইম আসলো আমার বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার। তারপর ওই দিন আমি যখন ফ্লাইটে উঠি তখন তো কান্নাকাটি, তো ওইটা তো নর্মাল, ওই মানে ওইটা হবেই। আমি যখন এয়ারপোর্টে যখন ঢুকলাম আমি তখন রিয়েলাইজেশন করলাম যে ভাই আমি সবকিছু ফেলে চলে যাচ্ছি। তখন ওই যে এক্সাইটমেন্টটা ছিল না ভিতরে যে আমি অন্য দেশে চলে যাচ্ছি, ওই জিনিসটা কাজ করে নাই। আমি রিয়েলাইজ করলাম যে ওইখানে গেলে কাকে পাবো, কি করব, কিছু বুঝতেছিলাম না। তারপর আমি প্লেনে উঠলাম। ওঠার পর আম আমার মেবি আমার ফ্লাইট মেবি ছিল রাতের বেলা সামথিং। তো আমার পুরো ফ্লাইটটা ছিল 22 আওয়ার্স ও 23 আওয়ার্স সামথিং, মানে একদিনের সমান বলা যায়। তো আমার হচ্ছে যে ঢাকা টু দুবাই, দুবাই টু অস্ট্রেলিয়া এরকম ছিল। বাট লাইক 2 আওয়ার্স পরে, 2 আওয়ার্স না 1 আওয়ার পরে আমার হঠাৎ করে খারাপ লাগা শুরু হইছে। আমি সিক হয়ে গেছিলাম প্লেনের মধ্যে। আমি বারবার বমি করতেছিলাম, নজিয়া ফিল করতেছিলাম। তখন ফ্লাইট অ্যাটেন্ডেন্স যারা ছিল বা এয়ার হোস্টেস ওরা এসে আমারে লাইক ধরছে। দেন বলতেছে যে আমি কি কন্টিনিউ আই মিন যাইতে পারবো কিনা। তখন আমি বলছি আমি আর পারতেছি না। আমার এতটাই খারাপ লাগতেছিল। তখন একজন এসে বলল যে আমি মেডিসিন দিছিল আমার। তখন আমি মেডিসিন খাইছি বাট কিছুই কাজ আসে নাই। তারপর আমার একজন এসে বলল যে তুমি যদি এখন যদি মানে এত বেশি যদি সিক হয়ে যাও তাহলে তোমার দুবাই যাওয়ার পর আমার নাকি অস্ট্রেলিয়ার যে ফ্লাইট যেটা ওইটা ক্যান্সেল করে দিবে।
তখন আমি ভাবলাম ভাই এত দূর আসছি, এত কিছু করে এখন আবার বাংলাদেশে ব্যাক চলে যাব। তখন আমি একটু নিজেরে সামলায় নিছিলাম। আর একজন ভাইয়া ইটালিতে যাচ্ছিলেন। উনি এত ইটস লাইক স্ট্রেঞ্জার ছিলেন, বাট এটা একটা ব্লেসিং টাইপের। উনি এত হেল্প করছিলেন আমারে। ব্যাগ টেক ক্যারি করে উনি দুবাই যে এয়ারপোর্ট ওইখানে পর্যন্ত, মানে ওইখানে সব কিছু আমার করে দিয়েছিলেন। আমি হোটেলে হোটেলে উঠছিলাম বিকজ আমার যেহেতু খারাপ লাগতেছিল, আমার অ্যাটলিস্ট 1 or 2 আওয়ার্সের ঘুম দরকার ছিল। তখন আমার 2 আওয়ার্স পরে না, টু আই থিঙ্ক 2 আওয়ার্স সামথিং ওরকম আমার হাতে ছিল। তারপর হচ্ছে আমার নেক্সট ফ্লাইট। তখন ওই ভাইয়া আমার বললেন যে তুমি একটু রেস্ট টেস্ট নাও, তাহলে তুমি ভালো হবা, লাইক বেটার ফিল করবো আমি এরকম। তখন আমি আহ, হোটেলে যাই, গিয়ে দেন বুক টুক করে আমি একটা রুম বুক করে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি হঠাৎ করে ঘুমায় পড়ি। আমি কিছুই সেট করি না, আমি ঘুমায় পড়ছি। হঠাৎ করে শুনতেছি যে দরজায় নক করতেছেন। ওরা কিন্তু 10 মিনিট ধরে নক করতেছেন যে আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে। আর ফ্লাইটের টাইম হয়ে গেছে, 10 মিনিট ধরে ওরা নক করতেছে। আমার হঠাৎ করে চোখ খুলছে অ্যান্ড আই ওয়াজ লাইক শিট, আমার আমার ফ্লাইট এখন মিস হয়ে যাবে। তখন আমি দেখি যে আমার হাতে আর 40 মিনিটের মতো বাকি, এরপর আমার ফ্লাইটটা চলে যাবে, আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। তখন তখন ওই ভাইয়া কি করছেন যে সবকিছু আমার ব্যাগ ট্যাগ সবকিছু উনি নিজের কাঁধে নিছেন, ক্যারি করে নিছেন, আর আমিও দৌড়ে দৌড়ে চলে গেছিলাম। দেন বর্ডার ক্রস, মানে বর্ডার যে জায়গা ওইখান পর্যন্ত আমার দিয়ে আসছিলেন। তো এখানে যাওয়ার পর আমি অস্ট্রেলিয়ার জন্য ফ্লাইটে উঠে যাই। ওঠার পর আমি হঠাৎ করে ঘুমায় যাই, আবার আবার ঘুমায় যাই। ঠিক 6 ঘন্টা পর আমার চোখ খুলছে, তখন আমার একটু বেটার ফিল হওয়া স্টার্ট হয়েছিল যে ভাই হ্যাঁ এখন একটু শান্তি লাগতেছে। তারপর তখন আমি কিন্তু পুরো ফ্লাইটে কিছুই খাই নাই। সো অস্ট্রেলিয়াতে যখন আমি জানালা দিয়ে তাকায় দেখলাম, যখন ল্যান্ড করতেছিল, আই ওয়াজ লাইক কোথায় আসছি, এটা কোন জায়গা, লাইক ডিফারেন্ট ফিল হচ্ছিল। তখন ল্যান্ড করার পর আমার একজন আঙ্কেল, উনি আমার পিক আপ করার কথা, তো উনি আসছেন। আসার পর উনি 1 ঘন্টা আগেই চলে আসছিলেন, তো উনি পিক আপ করলেন আমার। বাট যখন আমি ল্যান্ড করার পর আমি লাগেজ টাগেজ নিয়ে বের হয়েছি, এত ঠান্ডা। আমি ভাবছি ভাই বরফ পড়ে না, স্নো হয় না, দ্যাট মিনস ওইখানে ঠান্ডা হয় তো বাংলাদেশের মতোই হবে। বাট আমার পুরো আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন ছিল, আমি এক্সপেক্টই করি না এরকম কিছু। দেন আমি তো নর্মালি তো কাপড় পরে আসছি, আমি এত মানে ঠান্ডার কাপড় কিছু পরে আসি নাই। তখন এত ঠান্ডা লাগতেছিল আমার, আই ওয়াজ লাইক আমি এখন মারা যাব। আর এয়ারপোর্ট থেকে ওনার বাসা ছিল হচ্ছে 1 ঘন্টা ড্রাইভ। তো বাসায় পৌঁছাইলাম, পৌঁছানোর পর আন্টি কিছু খাবার দাবার দিলেন, এত বেশি খাইতেও পারি নাই। যখন আমি বেডে গিয়ে শুইছি জাস্ট, আই ওয়াজ লাইক এটা পুরো হ্যাভেন। দেন একটা ঘুম দিলাম, পরের দিন অস্ট্রেলিয়ান টাইমে 3টার সময় ঘুম থেকে উঠছি। সো তারপর আস্তে আস্তে একটু এক্সপ্লোর করা স্টার্ট করলাম। বাট যখন ওই টাইমটা ছিল আমার কাছে এরকম মনে হচ্ছিল যে আমি অনেক ডিপ্রেসড, আমি অনেক লোনে, এখানে আমার কেউ নাই, মানে আমার এত খারাপ লাগতেছে, আমি শুধু বাংলাদেশে ব্যাক চলে যাইতে চাচ্ছিলাম। আমার এরকম ফিল হওয়া স্টার্ট হয়েছিল। দেন আমার ক্লাস শুরু হয়ে যায়। ক্লাস শুরু হওয়ার পর ক্লাসে যাওয়া স্টার্ট করলাম। ক্লাসে যাওয়ার পর কিছু ফ্রেন্ডস ট্রেন্ডস মেক হইলো। বাট আরেকটা জিনিস যেটা হচ্ছে যে যারা আহ, একটা, আমার কানাডা আমেরিকাতে না রিলেটিভ আছে অনেকেই, আর অস্ট্রেলিয়াতে তেমন কেউ নাই। সো লাইক যেখানে রিলেটিভ ওইখানে যাওয়াটা একটা প্যারা। তো এই জন্য আমি ভাবলাম অস্ট্রেলিয়ায় চলে আসি। যাই হোক, আর আন্টি তো হচ্ছেন যে এখানে, আঙ্কেল আন্টি তো এখানে তো অনেক বছর ধরে আছেন, তো এখানের যে খাবার দাবার এগুলো মানে ঠিক আছে বাঙালি রান্নাই করেন, বাট একটা দেশি যে একটা ফ্লেভার আছে ওইটা পাইতাম না, বিকজ ওরা মশলা টশলা একদমই কম দিতেন। ইটস লাইক মশলা কম, মানে ওইরকম একটা ফিল আস না যে বাঙালি খাবার খাইতেছি। নো অফেন্স, বাট ইটস ট্রু। পরে আমার একটা হ্যাবিট হয়ে গেছিল, তখন ভালো লাগা স্টার্ট হয়েছে খাবারগুলো। তারপর ওদের বাসা থেকে আমার কলেজ অনেক দূর ছিল। আর সবচেয়ে বড় স্ট্রেসিং জিনিস হচ্ছে যে ভি লাইন। এখানে ভি লাইন মানে হচ্ছে আম, তোমার একটা ট্রেন পরে আরেকটা ট্রেন আসতে 20 মিনিট লাগে, আর রাতের বেলা যদি হয় তোমার 1 ঘন্টা পর পর আসে। সো ট্রেন মিস করলেই প্রবলেম।
আর একবার তো এরকম হয়েছিল যখন আমি এখান থেকে মুভ করি, যেহেতু আমার এখান থেকে দূর পড়ে যায়, তো আমি আমার কলেজের পাশে এক জায়গাতে মুভ করছিলাম। তো ওইখানে যখন মুভ করে কয়েকদিন আগে হঠাৎ করে ওদের ট্রেনের যে লাইনটা ছিল ওইটা ওরা বন্ধ করে দিছিল যে এখন আর ট্রেন চলবে না। ইভেন একবার এরকম হয়েছিল যে আমি সাউথার্ন ক্রস তো এখানে ছিলাম, ওইখান থেকে আমি ব্যাক যাব। এখন দেখি কি আমার বাজে হচ্ছে 7টা, আর 10টার আগে না 11টার আগে আর কোনো ট্রেনই নেই। আর লাইক স্টেশনের মধ্যে বসা এই ঠান্ডার মধ্যে। তো আমি পরে উবার বুক করছি, আমার লাইক $80 গেছে। আমি উবার দিয়ে চলে গেছিলাম। এর মধ্যে ওরা বাস দিয়ে দিছিল ট্রেনের জায়গায় রিপ্লেস করে। তো বাসে যাওয়াটা একটা পেন, সবাই বাসে উঠতে যাইবে, তো ইটস লাইক হামলাহামলি শুরু করে দেয় যে কে আগে বাসে উঠবে। আর বাসেও টাইম লাগে 1 ঘন্টা 30 মিনিট সামথিং ওইরকম। সো আমি অনেক সময় ঘুমায় যেতাম। একবার আমি আমার স্টপও মিস করছি এভাবে। তো তারপর হচ্ছে যে আমি এখান থেকে মুভ করার পর আমি একটা অ্যাপার্টমেন্ট বলা যায়, ইটস লাইক ইনলজের অ্যাপার্টমেন্ট, ওইখানে আমি উঠছিলাম। তো আমার একটা ফ্ল্যাটমেট ছিল, 2 বেডরুমের ছিল ওইটা আর কি ফ্ল্যাট। তো আমার ফ্ল্যাটমেট যেটা ছিল ও বাসায় থাকতোই না, উইকেন্ডে একবার আসতো, এই শেষ। তো আমি কারোর সাথে কথাও বলতে পারতাম না, ওইখান থেকে আরও বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম আমি। আর রান্না-বান্না তো ABCDও পারতাম না। তো আমার যে ফ্ল্যাটমেট ছিল আমার জাস্ট ফ্রাইড রাইস যেটা ওইটা আমার বানানো শিখাইছিল, তো আমি ওইটাই ট্রাই করতাম। আমি পুরো 4-5 দিন আমি ফ্রাইড রাইস খাইছি। দেন তারপর এখানে থাকতে থাকতে আমি কয়েকজন ফ্রেন্ডস মেক করছি ওইখানে আশেপাশে। তখন একটু ঘোরাঘুরি স্টার্ট করলাম, তখন আস্তে আস্তে একটু ভালো লাগা স্টার্ট হইলো। এরপর আমি কি বলে ওইখান থেকে আমি তো কোন জায়গায় টিকি না নর্মালি, যেটা ট্রু। আমি ওখান থেকে মুভ করলাম, মুভ করে একটা বাসায় উঠলাম। ওইখানে একজন আপু ছিলেন, বাঙালি আপু, উনি আমারই কিছু রান্না-বান্না শিখাই দিছিলেন। তো তারপর থেকে হ্যাঁ, এখন ভালো রান্না-বান্না করতে পারি এট লিস্ট। তারপর রান্না-বান্না শিখে গেলাম। দেন ওইখানে থাকার সময় কিছু ফ্রেন্ডস মেক করলাম, ওদের সাথে ঘোরাঘুরি করলাম। তখন আস্তে, আস্তে আমার মনে হইলো যে না এখন ঠিক আছি আমি। বাংলাদেশে ঠিক আছে, বাংলাদেশে থাকলে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড আরেকটা জিনিস, আর এখানে একটা ডিফারেন্ট জিনিস। বাট আমার এই যে পুরো স্ট্রাগলিং যে পিরিয়ডটা পুরো 1 বছর হয়ে গেছে। ফার্স্ট যে 3-4 মাস ছিল আমার কাছে এত খারাপ লাগতেছিল, আমি শুধু ভাবতেছিলাম যে আমি কোনোভাবে এখন বাংলাদেশ চলে যাই। ইভেন আমি জানি অনেকেই যারা অস্ট্রেলিয়াতে আসছে বা আসতেছে ওরা আসার পর এরকম একটু ফিল হবে। কয়েকদিন আগে একটা ছেলে সে আসছে হচ্ছে বাংলাদেশ থেকে। তো ওর সাথে আমার কথা হয়েছিল বিকজ ওর বাসার কিছু প্রবলেম চলতেছিল, ও বাসা খুঁজতেছিল। তো আমি যে বাসায় থাকতাম ওইখানে একটা রুম খালি ছিল। তো মানে রুম খালি না, ইটস লাইক আমার যে রুমটা আমি ওরে দিয়ে দিছিলাম বিকজ আমি অন্য জায়গায় মুভ করব। তো ও জাস্ট এটাই বললো, আপু আমি এখানে আর থাকবো না, আমি 2 মাস হয়তো থাকবো, পরে আমি এখান থেকে চলে যাব। মানে ও ইজ লাইক ফেড আপ হয়ে গেছে। আমি বলি তোমার তোমার মতো আমি যখন 1 বছর আগে এখানে আসছিলাম আমি 2-3 মাস এতটাই ডিপ্রেস ছিলাম যে আমি চলেই যাব কোনোভাবে। আমি টিকিট ভাড়া করে বা টিকিট বুক করে আমি যে কোনোভাবে এখান থেকে চলে যাবো, মানে এতটাই আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম। তখন ওরেও সেম কথা বললাম যে কয়েক মাস থাকো, ফ্রেন্ডস বানাও, ঘুরো টুরো, লাইক লাইফটাতে একটু এনজয় করো। এটা না যে তুমি স্টাডি করতে আসছো স্টাডিটাই করতে হবে তোমার। তো এরপর ওর সাথে আমার কথা হয় নাই। বাট লাইক যারা আসতেছো বা আসছো এত প্রবলেমেটিক না বানিয়ে, মানে অনেকে আছে যে জিনিসটা যত বড় না এত বেশি প্রবলেমেটিক বানায়, এত ডিপলি চিন্তা করে মেন্টাল স্ট্রেসগুলো বাড়ায়। সো এটাই বলবো যে স্টাডির জন্য আসছি আমরা, ঠিক আছে আমরা স্টাডিও করি, পাশাপাশি ফ্রেন্ডস মেক করি, একটু ঘুরি টুরি ফিরি, মানে ভালো লাগবে। তুমি যখন একটা জায়গায় তুমি আসো ওই জায়গাটা তুমি যে ভালোভাবে যদি এক্সপ্লোর করতে পারো, তুমি যদি ভালোভাবে ঘুরতে পারো বা নিজের উপরে একটু টাইম স্পেন্ড করো, লাইক এরকম না যে তোমার একাই থাকতে হবে, তুমি একাই শুধু পড়াশোনা করতে হবে, এরকম কিছু না। সো নিজের উপর একটু ইনভেস্ট করলে তখন ভালো লাগে। সো এটাই ছিল স্টোরি। আমি এটা বলবো না যে আমার স্টোরি কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু বা ইউনিক কিছু, আমি জাস্ট শেয়ার করছি। অনেকেই আছে এটা হয়তো কিছুটা সিমিলারিটিস পাবে বা লাইক ওটার জন্য আমি শেয়ার করলাম। সো আমি এতদিন কোনো ভিডিও মেক করি নাই, এখন ভাবলাম ভিডিও টিডিও একটু মেক করি, এতদিন হয়ে গেছে অবভিয়াসলি। সো নিজের একটু ফোর্স করে হইলেও আমি ভিডিও করা পর স্টার্ট করছি, হোপফুলি আরও ভিডিও আসবে। সো আজকে ভিডিওটা এখানে আমি এন্ড করতেছি। সো থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব, বাই।